নমস্কার সকলকে। আজকে আবারও আমরা উপস্থিত হয়েছি নতুন আরেকটি পর্বে। আজকে একইভাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন হাইকোর্টের আইনজীবী তথা প্রফেসর শ্রী প্রীতম ব্যানার্জি স্যার। স্যারকে নমস্কার। আজকের আলোচনার বিষয় হচ্ছে গ্রেপ্তারের পর একজন অভিযুক্তের সাধারণ কি কি অধিকার থাকতে পারে। স্যার, আজকের প্রথম প্রশ্ন, কোনো ব্যক্তি বা কোনো অভিযুক্তকে যখন গ্রেফতার করা হয়েছে এবং সেই সময়ে তাকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, সেই জিজ্ঞাসাবাদের সময় কি অভিযুক্ত ব্যক্তি নিজের পক্ষে বা ওনার যে উকিল আছে সেই উকিলের সাথে কি কথাবার্তা বলতে পারেন? হ্যাঁ, আমাদের সেকশন 41D কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, এই সেকশন 41D-তে বলা আছে যে কোনো ব্যক্তিকে যদি গ্রেফতার করার পরে তিনি চাইলে তার উকিলবাবুর সঙ্গে সেই গ্রেফতারের পর যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অর্থাৎ ইন্টারোগেশন যখন হচ্ছে, অর্থাৎ পুলিশ অফিসার যখন তাকে ইন্টারোগেট করছেন, সেই সময় তিনি তার উকিলবাবুর সঙ্গে তিনি দেখা করতে পারেন। কিন্তু এটা বলে দেওয়া আছে 41D-তে। আচ্ছা স্যার, বলছি যতক্ষণ স্যার মানে এই জিজ্ঞাসাবাদ যতক্ষণ চলবে বা পুলিশ যতক্ষণ জিজ্ঞাসাবাদ করবে ততক্ষণ সময় পর্যন্ত কি উকিল সেখানে থাকতে পারে? মানে এই যে সময়টা কতক্ষণের সময়? আচ্ছা, তা এটাও ওই 41D-তেই বলে দেওয়া আছে যে অ্যাডভোকেট ইজ অ্যালাউড নট থ্রু আউট দ্য ইন্টারোগেশন বাট ফর সাম টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট রিজনেবল টাইম অবধি উকিলবাবুর সাথে তিনি দেখা করে পরামর্শ নিতে পারেন। কিন্তু তার মানে এই নয় যে পুরো জিজ্ঞাসাবাদ চলাকালীন সময় অবধি এটা পারমিসেবল, একটা নির্দিষ্ট টাইম অবধি এটা পারমিসেবল আছে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, এবার অন্য প্রশ্নতে আসি। পুলিশ অফিসার যখন অ্যাকিউজ পার্সনকে গ্রেফতার করছে সেই সময় ঠিক কি কারণের জন্য গ্রেফতার করছে ব্যক্তিকে বা সেই অ্যাকিউজ পার্সনকে, সেটা কি পুলিশ অ্যাকিউজ পার্সনকে জানাতে বাধ্য? হ্যাঁ, এটা সেকশন 50 সেখানে বলে দেওয়া আছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে যে গ্রেপ্তার করার পর অবশ্যই পুলিশ যে অভিযুক্ত ব্যক্তি তাকে জানাতে বাধ্য যে কি অপরাধের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা স্যার, সাথে কি এটাও বলবে যে মানে পুলিশ অফিসার যে তিনি বেল অ্যাকিউজ পার্সন বেল পাবে কি পাবে না, এটাও কি জানানো যেতে পারে? খুব ভালো প্রশ্ন। এটা ওই সেকশন 50-তেই বলে দেওয়া আছে যে আমরা তো জানি যে অফেন্সটা, যে অপরাধটা, এটা জামিন যোগ্য হতে পারে বা জামিন অযোগ্যও হতে পারে, অর্থাৎ নন বেলেবেল এবং বেলেবেল দুটোই হতে পারে। তাই যদি এটা নন বেলেবেল হয়, অফেন্সটা যদি নন বেলেবেল হয়, যেমন মার্ডার কেস বা ডেকয়েটি কেস, এরম ধরনের কেসের ক্ষেত্রে জামিন দেওয়ার ব্যাপারে পুলিশের কোনো ভূমিকা নেই। এটা যা কিছু হবে সব আদালতের মাধ্যমে হবে। কিন্তু যদি অপরাধটা যদি বেলেবেল হয়, মানে জামিন যোগ্য ধারা যদি হয়, তাহলে সেটা থানা থেকে জামিন হতে পারে এবং সেটা অবশ্যই পুলিশের কর্তব্য ওই অভিযুক্তকে জানানো যে এটা তার জামিন যোগ্য অপরাধ, এবং সে যদি তখন জামিনদার অর্থাৎ সিওরিটি তার যদি ব্যবস্থা করতে পারে তাহলে তখন তার থানা থেকে জামিন হবে, এটা তাকে জানাতে হবে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, পরবর্তী প্রশ্নতে আসছে। যখন অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে, অভিযুক্তকে গ্রেফতার করার পর যেই পুলিশ অফিসার গ্রেফতার করেছে সেই পুলিশ অফিসারের কি কি কর্তব্য? হ্যাঁ, সেই পুলিশ অফিসার আর কি কি করবে? হ্যাঁ, তা ভালো প্রশ্ন। এটা আমাদের সেকশন 50A কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে বলে দেওয়া আছে পরিষ্কার করে যে অভিযুক্তকে যখন পুলিশ অফিসার গ্রেপ্তার করলেন তখন তার কর্তব্য হচ্ছে যে অভিযুক্তকে প্রথমেই জানানো যে তার কোনো রিলেটিভ বা তার কোনো ফ্রেন্ড বা কোনো নমিনেটেড পার্সন, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির যদি কোনো বন্ধু থেকে থাকে, কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, বা এমন কোনো ব্যক্তি তার পরিচিত বা তিনি তাকে চাইছেন, এরকম কোনো ব্যক্তিকে সেই খবরটা দেওয়া যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে তাকে কোন থানায় আনা হয়েছে এই খবরটা অবশ্যই তাকে ওই রিলেটিভ বা বন্ধুকে জানাতে হবে। এটা হচ্ছে তার রাইট। এবং শুধু তাই নয়, ওই 50A তার সাবসেকশন 2-তে বলে দেওয়া আছে
যে এই যে তার অধিকার আছে অভিযুক্তের, সেইটা ওই পুলিশ অফিসার অবশ্যই অভিযুক্তকে জানাবে। আচ্ছা স্যার। স্যার বলছি এই যে মানে ব্যাপারটা, এই যে গ্রেফতার করছে, এই সম্পর্কে কি কোনো রেকর্ড পুলিশ রাখে? হ্যাঁ, এটাও আমাদের সেকশন 50A সিআরপিসি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে এই যে কোনো একটা আত্মীয় স্বজন বা বন্ধু অভিযুক্তের যাকে খবর দেয়া হলো, সেই রেকর্ডটা কিন্তু গভর্নমেন্টের একটা স্পেসিফিক ফরম্যাট আছে, সেই ফরম্যাটেতে সেই সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে অবশ্যই রক্ষণাবেক্ষণ করতে হবে, অর্থাৎ রাখতে হবে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, এবার পরবর্তী প্রশ্নে আসছি। অভিযুক্ত ব্যক্তির কি স্বাস্থ্য পরীক্ষা করানো হবে? হ্যাঁ, আমাদের সিআরপিসির সেকশন 54 এই ধারাতে বলে দেওয়া আছে যে গ্রেপ্তার হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি অবশ্যই তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে একজন সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের রেজিস্টার্ড কোনো মেডিকেল প্র্যাকটিশনার অর্থাৎ ডাক্তারের দ্বারা তার স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই করা হবে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, ধরুন যদি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের মেডিকেল অফিসার না থাকে তাহলে? হ্যাঁ, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যদি মেডিকেল অফিসার যদি সেই মুহূর্তে না থাকে, তাহলে অন্য কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার যিনি আছেন তাকে দিয়ে সেই পরীক্ষা অবশ্যই করাতে হবে। আর অভিযুক্ত মহিলা হলে স্যার? মহিলা যদি হয় তাহলে সেই মহিলার শারীরিক পরীক্ষা অবশ্যই কোনো মহিলা ডাক্তার বা মহিলা মেডিকেল প্র্যাকটিশনারকে দিয়েই করাতে হবে, পুরুষ দিয়ে করালে হবে না, মহিলাকে দিয়েই করাতে হবে। আচ্ছা স্যার, এই যে মানে চেক আপটা যে হচ্ছে, সেই চেক আপের রিপোর্টে কি কি লেখা থাকবে? রিপোর্টে যদি দেখা যায় যে যে অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ যাকে অ্যারেস্ট করা হয়েছে তার শরীরে কোনো ইনজুরি হয়েছে, মানে কোনো একটা আঘাতের চিহ্ন আছে, বা তার শরীরে কোনো রকম অন্য কোনো রকম কোনো দাগ বা আঘাত এরকম কিছু চিহ্ন আছে কিনা, বা যদি থেকে থাকে সেটা সম্ভাব্য মানে কতদিন আগে হয়েছে বা তার সময়টা মোটামুটিভাবে একটা এটা রিপোর্টে অবশ্যই উল্লেখ রাখতে হবে। আচ্ছা, এই যে চেক আপটা হচ্ছে অ্যাকিউজড পার্সনের, সেই যে চেক আপের যে মানে কপি মানে সরি রিপোর্টের যে কপিটা, সেই রিপোর্টের কপিটা কি অভিযুক্তের ফ্যামিলিকে দেওয়া হবে? হ্যাঁ, এটাও আমাদের সেকশন 54-এ বলে দেওয়া আছে যে এ কপি অফ দ্য রিপোর্ট মাস্ট বি গিভেন টু দ্য অ্যাকিউজড পারসন, অর্থাৎ এই যে রিপোর্ট সেই রিপোর্টের একটা কপি অবশ্যই সেই অ্যাকিউজড পারসনকে বা তার রিলেটিভ বা ফ্রেন্ড তাকে একটা কপি অবশ্যই দেওয়া হবে। আচ্ছা, সর্বোপরি স্যার এই ছাড়াও মানে এই মেডিকেল চেক আপ ছাড়াও একটা পুলিশ অফিসারের অ্যাকিউজ পার্সনের এই হেলথ নিয়ে আর কি কি ডিউটিস থাকতে পারে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এটাও সেকশন 55A এই ধারাতে বলে দেওয়া আছে সিআরপিসির যে একজন অভিযুক্তকে যখন গ্রেপ্তার করা হচ্ছে তখন তো তিনি পুলিশের কাস্টাডিতেই আছেন, সুতরাং অবশ্যই তার সমস্ত শারীরিক ব্যাপারে সমস্ত কিছু দায় দায়িত্ব সেটা পুলিশের ওপরেই বর্তাচ্ছে, অর্থাৎ পুরো দায়িত্বটাই তখন পুলিশের উপর থাকছে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, নেক্সট কোয়েশ্চেনে আসছি। অভিযুক্ত ব্যক্তিকে কখন কোর্টে নিয়ে যাওয়া হবে, মানে গ্রেফতার করার পর ঠিক কখন অভিযুক্ত ব্যক্তিকে কোর্টে নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, এটা আমাদের সিআরপিসি সেকশন 56 এবং 57 এই দুটো ধারাতে এটা আলোচনা করা আছে। তার মধ্যে 56 যে সেকশন সেখানে বলে দেওয়া আছে যে আফটার অ্যারেস্ট উইদাউট আননেসেসারি ডিলে দ্য অ্যাকিউজড পারসন মাস্ট বি প্রডিউস বিফোর ম্যাজিস্ট্রেট, অর্থাৎ কোনো রকম দেরি না করে, অন্যায্যভাবে দেরি না করে ম্যাজিস্ট্রেটের কাছে অবশ্যই অভিযুক্তকে প্রডিউস করতে হবে, অর্থাৎ নিয়ে যেতে হবে। এবং শুধু তাই নয়, আমাদের 57 ধারাতে বলে দেওয়া আছে যে অ্যারেস্ট হওয়ার 24 ঘন্টার মধ্যে, মানে উইদিন 24 আওয়ার্স এক্সক্লুডিং দ্য জার্নি টাইম, মানে যেতে আসতে যে টাইমটা লাগে সেইটা বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে অবশ্যই সেই অভিযুক্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করতে হবে। আচ্ছা স্যার, বলছি এই যে গ্রেফতার করছে কোন অ্যাকিউজড পারসনকে, সেই গ্রেফতার করার বিষয়ে কি পুলিশ কোনো অথরিটিকে জানাতে পারে? হ্যাঁ, ভালো প্রশ্ন। এটা সেকশন 58-এ বলা আছে যে এই গ্রেপ্তার করার পর এই বিষয়টা পুলিশ লিখিতভাবে
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বা কোনো সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে এটা লিখিতভাবে জানাবে যে কাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং শুধু তাই নয়, তার জামিন নেওয়া হয়েছে কিনা, অর্থাৎ জামিন মঞ্জুর হয়েছে কি না হয়নি, এইটাও কিন্তু তাকে রিপোর্টে জানাতে হবে। এটাই 58 সেকশনে বলা আছে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, কিছুক্ষণ আগে আমরা একটা আলোচনা করলাম যে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে জানাতে বাধ্য। তো এবার যখন অ্যাকিউজ পার্সনকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হচ্ছে, তখন কি ম্যাজিস্ট্রেট দেখতে পারেন যে পুলিশ অফিসার কি কি দায়িত্ব বা কি কি ডিউটি পালন করছে বা ঠিকঠাক মতো নিজের ডিউটি পালন করছেন কিনা? হ্যাঁ, কারণ আমি একটু আগে যে ওই সেকশনটা আলোচনা করেছি, যেটা তুমি বলছো আর কি, সেই সেকশন 50A, যেখানে বলা আছে যে পুলিশ গ্রেপ্তারের পর সেই অভিযুক্তকে তার কোনো বন্ধু বা কোনো রিলেটিভ বা তার কোনো একজন নমিনেটেড পার্সনকে খবর দেবে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে বা কোন থানায় তাকে রাখা আছে। অর্থাৎ যদি তাকে খবর দিয়েছে কিনা, অর্থাৎ এটাই তো তার কর্তব্য যেটা বলা আছে, এটা ম্যাজিস্ট্রেট দেখতে চাইতে পারে কিনা। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের সেকশন 50A-তে বলে দেওয়া আছে, তার সাবসেকশন 4-এ, যে যখন ম্যাজিস্ট্রেটের কাছে এই আসামিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, অভিযুক্তকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন ম্যাজিস্ট্রেট এটা ইট শ্যাল বি হিজ ডিউটি টু ভেরিফাই যে পুলিশ সেই কর্তব্য করেছে কিনা। অর্থাৎ গ্রেপ্তার করার পর পুলিশ সেই অভিযুক্তকে জানিয়েছে কি যে তার কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধব বা অন্য কোনো ব্যক্তি যাকে সে চায় তাকে খবর দেওয়ার ব্যাপারে। এইটা অবশ্যই তিনি খতিয়ে দেখে নেবেন যে এটা পুলিশ এই দায়িত্ব পালন করেছে কিনা। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, যে একটা কোয়েশ্চেন আসছে, ধরুন পুলিশের কর্তব্যতে গাফিলতি দেখা যাচ্ছে বা পুলিশ নিজের কাজের ক্ষেত্রে একটা ইরেগুলার ভাব নিয়ে আসছে, সেক্ষেত্রে কি কেস মানে নষ্ট হয়ে যেতে পারে, বা ধরুন কেসটা কি একেবারেই শেষ হয়ে গেল, বা অন্য কোনো কিছু ফল হতে পারে এর থেকে? অর্থাৎ কিনা যদি দেখা যায় যে পুলিশ তার যে ডিউটিগুলো আছে সেগুলো পালন করলো না, অর্থাৎ আসামিকে বললো না যে তার বেলের রাইট আছে, বা হয়তো দেখা গেল যে রিলেটিভ বা বন্ধু তাকে খবর দিল না, তাহলে কি হতে পারে, তাই না? একদম স্যার। হ্যাঁ, এটা ঠিকই কথা যে যদিও এখানে ইররেগুলারিটি কিছু হলো, মানে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ইররেগুলারিটি হলো, কিন্তু এক্ষেত্রে যে বিচারটা যে নষ্ট হয়ে যাবে বা কেসটা ড্রপ হয়ে যাবে বা আসামি যে ছাড়া পেয়ে যাবে, এরকম কোনো প্রভিশন আমাদের সিআরপিসিতে নেই। অর্থাৎ এখানে বলতে হয় যে পুলিশের এই ইররেগুলারিটি থাকা সত্ত্বেও এটা যে আসামির ক্ষেত্রে খুব ফেভারে যাচ্ছে তা নয়। এখানে কিছু কিছু কেস এর আগে হয়েছে যেখানে কিছু কিছু ক্ষেত্রে আদালত এরকম পুলিশের কর্তব্যের গাফিলতির জন্য কিছু কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ চাপিয়ে দিয়েছে। কোর্ট চাইলে ক্ষতিপূরণ চাপাতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কোর্ট পুলিশকে ভৎসনা করতে পারে, মানে রিভিউ করতে পারে, এই অবধি। কিন্তু এটার দরুন যে একটা ট্রায়াল মানে ক্রিমিনাল ট্রায়াল যে নষ্ট হয়ে যাবে বা আসামি যে ছাড়া পেয়ে যাবে, এই ত্রুটির সত্ত্বেও এরকম বড় একটা ঘটে না। তার কারণ এটা হতে গেলে আমাদের যে সেকশন 460 এবং 461 সিআরপিসি, ওখানে বলে দেওয়া আছে যে হুইচ ক্যান ভিশিয়েট দ্য ট্রায়াল অ্যান্ড হুইচ ক্যান নট ভিশিয়েট দ্য ট্রায়াল। অর্থাৎ কোন কোন ইরেগুলারিটিস মিনস ইরেগুলারিটি হুইচ মে ভিশিয়েট দ্য ট্রায়াল, অর্থাৎ কোনটা আমাদের এই ক্রিমিনাল ট্রায়ালকে নষ্ট করে দিতে পারে। তাই এরকম কোনো পুলিশি কর্তব্যের জন্য যে নষ্ট হতে পারে এরকম কোনো কিছু উল্লেখ সেখানে নেই। তা ন্যাচারালি এই ইরেগুলারিটির জন্য ট্রায়াল কোনোভাবে নষ্ট হবে না, কিন্তু বড়জোর ওই পুলিশকে কোর্ট ভৎসনা করতে পারে অথবা ক্ষতিপূরণ চাপাতে পারে, এই অবধি। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, পরবর্তী প্রশ্ন যেটা মনে হচ্ছে যে করা দরকার, পুলিশ কি সিআরপিসির প্রভিশন ছাড়া, মানে সিআরপিসিতে হয়তো প্রভিশনস নেই বা সিআরপিসির আইন ছাড়া অন্য কোনো আইনের ভিত্তিতে বা প্রভিশনসের ভিত্তিতে কি অ্যাকিউজ পার্সন বা অন্য কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে? হ্যাঁ, করতে পারে। এটা 60A অফ সিআরপিসি এই ধারাতেই বলে দেওয়া আছে যে পুলিশ কাউকে সিআরপিসি আইন অনুযায়ীও গ্রেপ্তার করতে পারে, বা অন্য কোনো যদি রেলিভেন্ট ল থেকে থাকে, আইন থেকে থাকে, তাহলে সেই আইনের দ্বারাও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, যেমন ধরো
এনডিপিএস অ্যাক্ট অর্থাৎ নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট। দেখা গেল কেউ হয়তো গাঁজা, হেরোইন এইসবের কাজ কারবার করে, সেক্ষেত্রেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। তো সেটা এনডিপিএস আইন অনুযায়ী হচ্ছে, যদিও তার সঙ্গে আমাদের সিআরপিসির লিঙ্ক আপ আছে, এই প্রসিডিওরও ফলো হবে। এছাড়া আরো অন্যান্য আইন আছে, যেমন আর্মস অ্যাক্ট, এক্সপ্লোসিভস অ্যাক্ট, বিভিন্ন রকমের অন্যান্য আইন। সেই সমস্ত আইন এবং তার সঙ্গে সিআরপিসি এই দুটো রিলেটেড, অর্থাৎ দুটো যে কোনো অন্য কোনো আইনের মাধ্যমে যদি সেখানে গ্রেপ্তারের প্রভিশন থাকে সেটা করতে পারে। মানে সেক্ষেত্রে সেই আইন আর সিআরপিসি দুটোকে একসাথে কন্ডাক্ট করে কাজটা করা হবে। একদম। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, এতক্ষণ আমরা জানলাম যে সিআরপিসি তে যদি মানে অ্যাকর্ডিং টু সিআরপিসি অ্যারেস্ট করলে সেই সিআরপিসি তে বর্ণিত আছে যে একজন অ্যাকিউজ পার্সনের কি কি রাইটস আছে। এই সিআরপিসি ছাড়াও কি আরো কোনো প্রভিশনস আছে যেখানে অ্যাকিউজ পার্সনের রাইটস নিয়ে কথা বলা হয়েছে? হ্যাঁ, এই বিষয়ে আমি উল্লেখ করছি ভারতীয় সংবিধান অর্থাৎ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তার আর্টিকেল 22। এই আর্টিকেল 22 ক্লজ 1 and 2 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এইখানে এই সিমিলার ব্যাপার বলা আছে। সেখানেও বলা আছে যে অভিযুক্ত ব্যক্তি তিনি গ্রেপ্তার হওয়ার পর অবশ্যই তার কোনো লিগ্যাল প্র্যাকটিশনার, কোনো লয়ার অ্যাপয়েন্ট করতে পারেন, তার সঙ্গে আলোচনা করতে পারেন। এবং সেখানেও বলে দেওয়া আছে যে গ্রেপ্তার হওয়ার পর অবশ্যই 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করতে হবে। অর্থাৎ সিআরপিসিতে যেরকম ধরনের এই রাইটগুলো বলা আছে, ঠিক অনুরূপভাবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 22 ক্লজ 1 and 2-তে ওই একই অধিকার দেওয়া আছে। আচ্ছা স্যার, এরপর আরেকটা প্রশ্নে আসছে, পুলিশ অফিসার আনলফুলি কাউকে একটা মানে অনির্দিষ্ট কালের জন্য তাকে আটক করে রেখেছে, এক্ষেত্রে প্রতিকার কি? হ্যাঁ, দেখা গেল কোনো পুলিশ অফিসার কোনো ওয়ারেন্ট ছাড়াই, মানে উইদাউট এনি ওয়ারেন্ট কাউকে অ্যারেস্ট করে রেখেছে এবং তাকে কোর্টে প্রডিউস করছে না। 24 ঘন্টা হয়ে গেছে বা বেশ কিছুদিন হয়ে গেছে তাকে প্রডিউস করছে না। তো সেক্ষেত্রে অভিযুক্তকারী ব্যক্তি বা তার মানে কোনো বাড়ির লোক, তিনি চাইলে হাইকোর্টেতে রিট পিটিশন ফাইল করতে পারেন ফর হেভিয়াস কর্পাস। আর্টিকেল 226-এ এই রিলিফ দেওয়া আছে কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 226। অথবা আর্টিকেল 32 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। আইদার 32 বিফোর সুপ্রিম কোর্ট অর 226 বিফোর হাইকোর্ট রিট ইস্যু হতে পারে কোর্টের দ্বারা। এখানে রিট হচ্ছে রিট অফ হেভিয়াস কর্পাস ইস্যু হবে, অর্থাৎ হ্যাভ দ্য বডি টু বি প্রডিউস বিফোর দ্য কোর্ট অফ ল। তখন আদালত পুলিশকে ডাইরেকশন দেবে যে তুমি ওই যে অভিযুক্ত আছে তাকে প্রডিউস করো, এবং সেক্ষেত্রে কোর্ট নির্দিষ্ট কিছু ডাইরেকশন দিতে পারে। আচ্ছা স্যার, আজকে লাস্ট প্রশ্ন, পুলিশ যদি নিজের করণীয়গুলো না করে বা পুলিশ যদি নিজের কর্তব্য একদমই পালন না করবে, সেক্ষেত্রে কি কোর্ট পুলিশকে কোনো ডাইরেকশন দিতে পারে? হ্যাঁ, এক্ষেত্রে উপায় একটা আছে, সেটা হলো আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের সেকশন 482। এটা হচ্ছে একটা ইনহেরেন্ট পাওয়ার অফ হাইকোর্ট, অর্থাৎ হাইকোর্টের একটা ইনহেরেন্ট পাওয়ার আছে সেকশন 482, যেটার দ্বারা হাইকোর্ট কোনো রকম মানে ফর এনি এন্ডস অফ জাস্টিস, যদি কোনো জায়গায় মিসক্যারেজ অফ জাস্টিস হয়, অবিচার হয়, অন্যায় হয়, তাহলে হাইকোর্টের একটা আনফেটার্ড এবং একটা ইনহেরেন্ট পাওয়ার আছে। হাইকোর্ট সেইটা এক্সারসাইজ করে কোনো কর্তৃপক্ষ, যে কোনো কারুর বা কোনো আদালত যেখানে কোনো রকম অবিচার হচ্ছে বা মিসক্যারেজ অফ জাস্টিস হচ্ছে, সেখানে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে এবং প্রয়োজনীয় ডাইরেকশন দিতে পারে। এই পাওয়ারটা হাইকোর্টের আছে। আচ্ছা স্যার, আজকের পর্ব এখানেই শেষ করছি। স্যারকে অনেক ধন্যবাদ। আবারও একটা নতুন পর্ব নিয়ে আলোচনা করতে পারলাম, একটা নতুন বিষয়ের ওপর আলোচনা করতে পারলাম। পরবর্তী পর্বে আবার দেখা হবে এরকমই নতুন কোনো একটা সুন্দর আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার সবাইকে, চোখ রাখুন পরবর্তী পর্বে।